স্কেয়ার অ্যালার্টের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। আজ আপনাদের জন্য রয়েছে সুমিলি কাঞ্জিলালের কলমে ডাইনির ফাঁদে। শুনতে থাকুন আজকের গল্প। একটা অন্ধকার ঘর, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু একটা কেমন যেন আওয়াজ আসছে। এক জায়গায় দাঁড়িয়ে আছে মণি। ও ভয় নড়তেও পারছে না, তবে অনেক দেখার চেষ্টা করছে কে আছে সেই ঘরে। এমন সময় হঠাৎই দুটো বড় বড় চোখ অন্ধকারে যেন জলজল করে উঠল। ভয় থরথর করে কাঁপতে লাগলো মণি, আর তারপরই একটা বিশ্রী হাসি শোনা গেল। তখন সেই চোখটা আর দেখা যাচ্ছিল না। ঘাড় ঘুরিয়ে চারিদিকে পাগলের মতো দেখতে লাগলো মণি, তবে অন্ধকারে কাউকেই দেখতে পেল না সে। তারপরেই কে যেন তাকে বলল, আমাকে দেখতে চাইছিস রে মেয়ে? চেষ্টাও করিস না, এই ভয়ঙ্কর রূপ দেখলে আর সহ্য করতে পারবি না। কে কে তুমি? কোথায় এনেছো আমাকে? আমি কে? আমি হলাম ডাইনি, ডাইনি রে ডাইনি। আর এটা আমার এলাকা, আর আজ এই ডাইনি তোকে চিবিয়ে খাবে। রাত ৩টের সময় একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল মনির। ও মাই গড, এসব কি দেখলাম আমি? আর কেন দেখলাম? কি ডেঞ্জার, কি ভয়ঙ্কর স্বপ্ন। তবে আমি এত ভাবছি কেন? স্বপ্ন তো ছিল, এই নিয়ে ভাবার আবার কি আছে? স্বপ্ন আবার সত্যি হয় নাকি? এক গ্লাস জল খেয়ে আবার শুয়ে পড়ল মনি। তবে একটু চোখ বুঝতেই কেমন একটা আওয়াজে আবার ধরফড়িয়ে উঠে বসল সে। ভালো করে শুনে যা বুঝলো তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। লাইটটা জ্বালিয়ে চারিদিকে একবার দেখে নিল ভালো করে, তবে কোথাও কিছু ছিল না, আর সেই শব্দও তখন আর নেই। কিছুক্ষণ বসে রইল সে, তারপর আবার লাইট অফ করে শুয়ে পড়ল। ঘুমও চলে এলো, তবে সেই ডাইনির হাসিটা যেন ঘুমের মধ্যেও তার কানে বাজতে লাগলো। পরদিন সকালে উঠে মা বাবাকে স্বপ্নের কথা জানালো মনি। ওর ভাই বাপটুও ওখানেই বসেছিল। সব শুনে মনির মা আশা বলল, কি রে মনি, স্বপ্ন নিয়ে আবার কেউ এত ভাবে নাকি? আর বাপটুর সামনে বলছিস? ভয় পাবে তো। মনির বাবা শেখরও বলল, মনি, তুই শুধু বয়সেই বড় হচ্ছিস, ছোট্ট ভাইটার কথা একবারও ভাবিস না। সবে 5 বছর বাচ্চাটার। বাবা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি ভাবতে পারবে না বাবা,
স্বপ্নটা কতটা রিয়েল। বাপটুর চোখ মুখ থমথমে হয়ে গিয়েছিল ভয়। ও বলল, দিদি, ডাইনি কি সত্যি চিবিয়ে খায়? আরে ধুর, ডাইনি বলে কিছু হয় না বোকা। আর দিদি তো স্বপ্ন দেখেছে। তোমাকে বলেছিলাম না, স্বপ্ন কখনো সত্যি হয় না। যাও, ওই ঘরে খেলো গিয়ে। বাপটু চলে গেলে মণি আবারও বলল, মা, বাবা, আমিও এটাই ভাবছিলাম যে স্বপ্ন কখনো সত্যি হয় না। হয়তো বেকার আমি এত ভাবছি। তবে এত স্বপ্ন দেখি, এরকম রিয়েল কিন্তু একটাও হয় না। আর স্বপ্নের পরেও তো ওই ঘরে সেই শব্দটা পেলাম, যেটা স্বপ্নে। আচ্ছা, আর এসব না ভেবে এবার পড়তে বসো। 2 দিন পর পরীক্ষা, খেয়াল আছে তো? মণি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মা, সব খেয়াল আছে আমার। তবে একটু ডিস্টার্ব লাগছে। আচ্ছা, আমি গান শুনি একটু কিছুক্ষণ, তারপর পড়তে বসছি। প্লিজ মা, আই নিড সাম রিফ্রেশমেন্ট। স্বপ্নটা খুব ভাবাচ্ছে আমাকে। মণি পাশের ঘরে যেতেই শেখর বলল, কি হলো বলো তো মেয়েটার? একটা স্বপ্ন নিয়ে এত ভাবছে কেন? ইজ ইট নর্মাল? কে জানে বাবা, আমারও খুব অদ্ভুত লাগলো জানো। পরীক্ষা চলাকালীন রাত জেগে পড়ছিল মণি। একদিন বই পড়তে পড়তে হঠাৎ তার মনে হলো তার ভাই বাপটুর কোনো বিপদ হয়েছে। ছুটে পাশের ঘরে গিয়ে সে দেখল মা বাবার পাশে ভাই নেই। মা, বাবা, বাপটু কোথায়? শেখর আর আশা ঘুমিয়েছিল। মনির ডাকে এক লাফে উঠে বসে চারিদিক দেখতে লাগলো, তবে বাপটু কোথাও ছিল না। আশা অস্থির হয়ে উঠল। কি হলো গো, কোথায় গেল ছেলেটা? ঠিক তখনই বাথরুম থেকে একটা শব্দ পেয়ে তারা সেখানে ছুটে গিয়ে দেখল বাপটু বাথরুমে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ওকে ঘরে এনে বিছানায় শোয়ানো হলো। তারপর চোখে জল দিতেই ও চোখ খুলল আস্তে আস্তে। তারপর বলে উঠল, কি হয়েছে মা, পাপা, দিদি? তোমরা আমাকে ঘিরে আছো কেন? আশা জড়িয়ে ধরল ছেলেকে। শেখর জিজ্ঞেস করল, তা তুমি বাথরুমে কি করে গেলে সোনা বাবা? পাপা, আমি তো টয়লেট করতে গিয়েছিলাম। তারপর একটা জোরে হাওয়া দিল, আর তারপরই আমার খুব ঘুম পেয়ে গেল। তারপর তো এই চোখ খুলে তোমাদের দেখছি। মণি খুব ভয় পেয়ে চুপ করে সব শুনছিল। শেখর ওকে জিজ্ঞেস করল, এই মণি, তুই তো ওই ঘরে পড়ছিলিস, তবে তুই কি করে জানলি যে বাপটু ঘরে নেই? কোনো শব্দ পেয়েছিলি নাকি ওই ঘরে এসেছিলি কোনো কারণে? মণি একটু চুপ করে থেকে বলল, বাবা, আমার হঠাৎই পড়তে পড়তে মনে হলো যেন ভাইয়ের কিছু হয়েছে, তাই আমি ছুটে দেখতে এসেছিলাম। তবে ভাইয়ের যে সত্যি কিছু। আচ্ছা আচ্ছা বাবা, আমি ওই ঘরে যাচ্ছি, তোমরা ঘুমো। মণি আর কিছু না বলে নিজের ঘরে চলে গেল। শেখর আর আশা বিষয়টাতে বেশ আশ্চর্য হলো। পরের দিন সকালে উঠে বন্ধু মিলনকে ফোন করলো শেখর। পেশায় সে একজন সাইকোলজিস্ট। মিলন ফোন ধরতেই প্রথমে কুশল বিনিময় করে তারপর শেখর জিজ্ঞেস করল, আচ্ছা মিলন, ধরো কোনো স্বপ্ন দেখার পর যদি মনে হয় বাস্তবেও তা ঘটছে, তখন মানে স্বপ্ন কি সত্যি হয় নাকি সবটাই মনের ভুল? দেখ, আমরা যে বিষয় নিয়ে বেশি ভাবি সেটাই স্বপ্নের রূপে আমাদের কাছে ফিরে আসে। আবার অনেক সময় তোর স্বপ্নের মতো কিছু সত্যি ঘটনা মিলে যেতে পারে। ব্যাপারটা নেহাতি কাকতালীয়। তবে এই প্রশ্নগুলো কেন করছিস বলতো? কারণ আছে বলেই বলছি। জানি না বেকারই এই নিয়ে ভাবছি কিনা, তবে কাল রাত যেটা হলো, মনির হঠাৎই মনে হয়েছিল বাপটুর বিপদ হয়েছে। আর সত্যিই আমরা বাথরুমে গিয়ে বাপটুকে অজ্ঞান অবস্থায় পাই। আর কদিন আগে রাতে মনি একটা বাজে স্বপ্ন দেখেছিল। ঘুম ভাঙার পরেও যার এফেক্ট কাটছিল না।
ও বলছিল একটা ডাইনির স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নে একটা দাঁত কিটকিট শব্দ শুনছিল। তারপর ঘুম ভাঙার পরেও নাকি ওই ঘরে ওর শব্দটা পেয়েছিল। তাহলে বলো, এর কি কোনো বাস্তবতা আছে, না পুরোটাই ওর মনের ভুল ছিল? আমার মনে হয় স্বপ্নটা দেখেও এতটাই ভয় পেয়েছিল, তারই সাইড এফেক্ট আর কি। তাই যেন হয় রে। দেখ, আমি এসব বিশ্বাস করি না, তবে মনি তো আর আমাকে মিথ্যে বলবে না। ওর এক্সাম চলছে, আমি চাই না কোনোভাবেই ও ডিস্টার্ব থাকুক। এনিওয়ে, তুই একদিন আয় না আমার বাড়িতে অমৃতাকে নিয়ে, কতদিন আড্ডা হয়নি। আচ্ছা, খুব তাড়াতাড়ি আসবো। ওকে, চল ভাই, ঠিক আছে, আমার পেশেন্ট আছে। একদিন রাতে মন দিয়ে পড়ছিল মনি। পরীক্ষা আর তার একটাই বাকি ছিল। পড়তে পড়তে কখন যে রাত 2টো বেজে গেছে ও খেয়ালই করেনি। এমন সময় হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল। ভাবলো মা বাবা কেউ এসেছে বোধহয়, তবে কাছে গিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। ভয় পেল মনি, তবে ভয়টাকে আমল না দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আবার পড়তে লাগলো। তারপর 3:30 নাগাদ পড়া শেষ করে লাইট অফ করে শুয়ে পড়ল সে। তবে চোখ বুঝতেই আবারও সেই দাঁত কিটমিট শব্দে ঘুম ভেঙে গেল মনির। ভয় বুক কাঁপছিল তার। আবার ভালো করে শোনার চেষ্টা করলো, তবে আর কিছুই শুনতে পেল না। মনে মনে ভাবতে লাগলো সে, এটা তো স্বপ্ন ছিল না। চোখ বুঝতেই তো আমি শব্দটা পেলাম। তবে কেন শুনছি এসব আমি? কেন? পরের দিন পরীক্ষা দিয়ে এসে বাবা মাকে রাতের কথা জানালো সে। সব শুনে তার মা আশা বলল, শেখর দেখো, আমিও এসব বিশ্বাস করি না, তবে বারবার যখন হচ্ছে তবে নিশ্চয়ই কিছু কারণ আছে। আরে ধুর, কোনো কারণই নেই, সব ওর মনের ভুল। এই, তোর পরীক্ষা তো শেষ, চল তো কোথাও ঘুরে আসি, একটু চেঞ্জ দরকার। মনি মৃদুস্বরে বলল, কাল রাতে দরজাটা লক ছিল বাবা। তোমরা কেউ খোলোনি। তাহলে কে খুললো? ওই শব্দটা না হয় মনের ভুল হতে পারে, যেহেতু আগেও আমি একদিন স্বপ্নটা দেখেছিলাম আর এরকম শব্দও শুনেছিলাম। ওগুলোও ভুল হতে পারে। তবে লকটা খুললো কে? তাও আমি ব্যাপারটা জাস্ট পাত্তা না দিয়েই পড়ে যাচ্ছিলাম। তবে যেই শুয়েছি তখন সেই শব্দ শুনে আর আমি বিষয়টাকে ফেলনা বলতে পারছি না বাবা, সরি। শেখর নিজের মাথায় হাত বুলোতে বুলোতে বলল, আচ্ছা, আমাদের গ্রামের বাড়ি যাবি? অনেকবার বলেছি, তোরা তো যেতেই চাস না। বাবার পৈতৃক বাড়ি দেখার কোনো ইচ্ছেই নেই তোদের। তবে বাপটু নয় ছোট, তোরও তো কোনো উৎসাহ দেখি না। এবার তাহলে চল, কটা দিন ওখান থেকে ঘুরে আসি। কি আশা, যাবে তো? হ্যাঁ, তা যেতেই পারি, তবে ওই বাড়িতে কেউ থাকে এখন? হ্যাঁ, কাকা কাকি আছে তো, যদিও অনেক দিন কোনো খবর নেওয়া হয়নি। আমি গিয়েছি তা প্রায় 10 বছর আগে। এতদিন তো অনেক কিছুই বদলে যাবে। আশা করি কাকা কাকি সুস্থ আছেন। নয় কাকার ছেলে প্রকাশ তো কলকাতাতেই থাকে, কিছু খারাপ হলে ঠিকই জানাতো আমাদের। বেশ, সে নয় ঠিক আছে, তবে ওনাদের তো একবার জানানো দরকার। সেটা তো সম্ভব নয়, কন্ট্যাক্ট নম্বর তো নেই, আর বাড়ির ঠিকানাটা ভুলে গিয়েছি। এই কোন ছোটবেলায় ছিলাম ওখানে, আর কোথাও লেখাও তো নেই ঠিকানা। তাহলে কি করে জানাবো বলো? অন্য কোথাও ঘুরতে গেলেও তো হয় বাবা, ওখানেই কেন? ওই অজপাড়াগায় থাকবো কিভাবে, আবার এই গরমে? আচ্ছা, ওখানে এসি আছে?
না মা, ওখানে এসি নেই, তবে গ্রামের খোলা হাওয়া আছে, সবুজ গাছপালা, ধান ক্ষেত আছে, ফাঁকা মাঠ আছে। এটুকু বলতে পারি, এখানকার মতো গরম ওখানে নেই। ছোটবেলায় তো ছিলাম, তাই জানি ওখানে গরমটাও সহ্য হয়ে যায়। তোমার জন্মস্থান তো, তাই সব কিছুতেই নস্টালজিক ফিলিংস কাজ করে। আই আন্ডারস্ট্যান্ড বাবা। যা বলেছিস। তবে আমরা একা যাব না, মিলন কাকুদেরও যেতে বলছি। সবাই মিলে গেলে বেশ মজা হবে। মিলনকে বলতেই সে বন্ধুর এক কথায় রাজি হয়ে যায়। এরপর দোল পূর্ণিমার আগের দিন বিকেলে শেখরের গ্রাম কনকপুরের উদ্দেশ্যে রওনা দেয় তারা। রাত 10:30টায় যখন কনকপুর স্টেশনে পৌঁছয় শেখররা, তখন একটাও লোক ছিল না সেই স্টেশনে। এমনকি কনকপুরে ওরা ছাড়া আর কেউ নামেও নেই। তাই ট্রেন ছেড়ে চলে যাওয়ার পরে কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। আশা বলে ওঠে, কি গো, কেউই তো নেই, কেমন যেন একটা লাগছে। এই এত রাত, নির্জন ফাঁকা রাস্তা, আবার তোমার বাড়িও তো বেশ দূর, কাউকে না পেলে তো হয়েছে। আরে স্টেশন ফাঁকা, বাইরে চলো, নিশ্চয়ই কাউকে পাবো। এখানে তো কেউ নামলো না, তাই এরকম লাগছে। মিলনও একই কথা বলল। বৌদি, শেখর ঠিকই বলছে, এত ভেবো না, চলো এগিয়ে দেখি। বাই দ্য ওয়ে, তুমি কি ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ? মিলনের বউ অমৃতা মিলনকে থামিয়ে বলল, আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি হাঁটি। এখন গিয়ে কাউকে পেলেও শেখরদার বাড়ি কিন্তু অনেকটা দূরে, যতটা ওই শুনেছি আর কি। অনেকটা সময় লাগবে কিন্তু যেতে। গ্রামের রাস্তা না জানি কতটা সেফ, সেটা অবশ্য শেখরদাই বলতে পারবে। আমি ধরেই নিলাম কোনো ভয় নেই, নয়তো কি আর রাতের ট্রেনে আমরা আসতাম? হ্যাঁ অমৃতা, এটা ঠিকই বলেছ। আমাদের গ্রাম কনকপুরে এমনি তেমন কোনো ভয় নেই, তাই তো রাতের ট্রেনে আসলাম। আসলে রাতে এখানে পরিবেশটাই আলাদা। পানের দোকান খোলা থাকে, রেডিও বাজে, একদম জমজমাট। আশা এই শুনে বলল, তুমি যেই কনকপুরের কথা বলছো সেটা 10 বছর আগের কনকপুর। আমি বলেছিলাম সকালের ট্রেনে চলো, আরে এখন থেকেও তো আরও 2 ঘন্টা লাগবে। কথাটা বলতেই তারা দেখল স্টেশনের শেষ প্রান্তে একটা লোক কালো চাদর মুড়ি দিয়ে বসে আছে। মনিতা দেখেই বলল, ওই দেখো বাবা, মা, ওখানে কে একজন বসে আছে। তোমরা চুপ করো, কথা বলো না প্লিজ। কি জানি ওটা লোক না অন্য কিছু। সবাই তাড়াতাড়ি সেই লোকটাকে পেরিয়ে টিকিট ঘরের কাছে পৌঁছল। তবে হঠাৎই মনি খেয়াল করলো তাদের পেছনে কেউ আসছে। পেছনে তাকিয়ে এসে দেখল সেই কালো চাদর মুড়ি দেওয়া লোকটা ধীর গতিতে হাঁটতে হাঁটতে তাদের দিকেই যেন এগিয়ে আসছে। সবাইকে আস্তে করে বিষয়টা জানালো সে। সবাই তা শুনে তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে লাগলো। তারপর স্টেশনের বাইরে পৌঁছে তারা দেখল লোকটি আর আসছে না। তবে ফাঁকা শুনশান রাস্তায় একটাও রিক্সা বা ঠেলাগাড়ি না দেখতে পেয়ে চিন্তায় পড়ে গেল তারা। মিলন মাথায় হাত দিয়ে বলল, কি হবে শেখর? এখানে কিছু না পেলে পৌঁছাবো কি করে? তখনই পেছন থেকে কে যেন বলল, তা আপনারা কোথায় যাবেন? আমার গাড়িতে চলেন বাবুরা। ঘাড় ঘুরিয়ে সবাই দেখল সেই কালো চাদর মুড়ি দেওয়া লোকটা দাঁড়িয়ে। লোকটার মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না। সে আবারও বলল, কি হলো, ভয় পাচ্ছেন নাকি? আরে আমি এ চাদর মুড়ি দিয়েই থাকি। আমার মুখটা একটা দুর্ঘটনায় পুড়ে গেছে কিনা তাই আর কি। আসলে লোকে চেহারা দেখলে আঁতকে ওঠে, তাই দেখাই না। আপনারা ওসব ভাববেন না। আমার জিপ গাড়িতে চলেন, একদম নিরাপদ, তাড়াতাড়ি পৌঁছেও যাবেন। সবাই এক কথায় রাজি হয়ে গেলেও মনি ওর বাবাকে কানের কাছে আস্তে করে বলল, না না বাবা, কি করছো তুমি? কি না কি কি জানি কি উদ্দেশ্য, আর ওর গাড়ি বা কোথায়? দেখ মা, এখন আর অন্য কোনো উপায়ও তো নেই। দেখছিসই তো কোথাও কেউ নেই এখানে।
এই ফাঁকা স্টেশনেও কি বসে থাকতে পারবি সারা রাত? এটাও কি নিরাপদ? মনির ভয় তবুও কাটছিল না, তাই বাধ্য হই তাকে রাজি হতে হলো। তারপর লোকটা কিছু দূর হেঁটে কোথা থেকে যেন একটা জিপ গাড়ি নিয়ে এলো। সবাই উঠে বসলো। লোকটা জিজ্ঞেস করলো, কোথায় যাবেন বাবু? বললেন না যে কনকপুর? নামটা শুনতেই লোকটা একটু চুপ করে গেল। তারপর আবার জিজ্ঞেস করলো, তা বাবু এই এত রাতে ওখানে যাবেন? মানে ওই কুমোদিনী স্টেশনে কেউ এত রাতে আসে না, দেখলেনই তো। শুধু আপনারাই বোধহয় ট্রেন থেকে নামলেন। তবে যদি কখনো কেউ বা এখানে আসেও, ওই কনকপুরে কিন্তু এই মাঝরাতে কেউ ভুল করেও যায় না। কেন বলুন তো? রাতে কনকপুরে গেলে কি হবে? না আসলে, আচ্ছা থাক। তা এত রাতে কারোর বাড়ি যাবেন কি? মিলনের স্ত্রী অমৃতা একটু রেগে গিয়ে বলল, এবার গাড়িটা চালান, এমনিতেই তো কত রাত হয়ে গেছে। তাছাড়া আমরা যেখানেই যাই না কেন সেটা আপনাকে বলবো কেন? না বৌদি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি শুধু একটু আশ্চর্য হয়েই প্রশ্ন করেছিলাম। আর বেশ, চলুন। রাস্তায় যেতে যেতে লোকটা বলল, আমার নাম পঙ্কজ। এই কুমোদিনী স্টেশনের কাছেই বাড়ি আমার। এত রাতে থাকি না কোনো দিন। আজ একটু মনটা খারাপ কিছু কারণে, তাই একা স্টেশনে বসেছিলাম। আপনাদের দেখে একটু আশ্চর্য হয়েছিলাম। এই সময় অনেক দিনই হলো কেউ নামেনি এক্সপ্রেস থেকে। ট্রেনটি এসে কিছুক্ষণ দাঁড়ায়, আবার চলে যায়। আজ তাই চমকে গিয়েছিলাম আর কি। তারপর মনে হলো আপনাদের সাহায্য চাই, কারণ এই সময় আপনারা কোনো গাড়ি পাবেন না তা জানি, তাই এগিয়ে এসেছিলাম। তবে এটাকে বোধহয় আপনারা স্বাভাবিকভাবে নিতে পারেন, তাই না? না আসলে ফাঁকা তো চারিদিকে, আর তোমাকে এই কালো চাদর জড়ানো দেখে একটু কেমন লাগছিল আর কি। কিছু মনে করো না ভাই, তুমি অনেক উপকার করলে আমাদের। নয় ওই স্টেশনে থাকতে হলে তো আরও খারাপ অবস্থা হতো। তো পঙ্কজ, কনকপুরে কি খুব চুরি ডাকাতি হয় নাকি? তাই রাতে কেউ যায় না? আগে তেমন কিছু না, তবে একটা কথা রটে আর কি। আপনারা কি মানবেন? আপনি বলুন না কি ব্যাপার, মানা না মানাটা আমাদের ওপর ছেড়ে দিন। এই কনকপুরে অনেক ইতিহাস আছে, তবে আপনারা কোথায় যাচ্ছেন সেটাই তো বললেন না। দেখো, আমার আদি বাড়ি ওখানে। আমি ওখানেই বড় হয়েছি। তারপর ঘটনাচক্রে শহরে চলে যেতে হয়েছিল। ওই গ্রামের জমিদার বাড়ির ছেলে আমি, শেখর চৌধুরী, প্রণব চৌধুরীর একমাত্র সন্তান। পঙ্কজ কথাগুলো শুনে যেন থমকে গিয়েছিল। শেখর সেটা বুঝতে পেরে জিজ্ঞেস করলো, কি হলো? আমার যেন মনে হলো আপনার এই কথাগুলো ঠিক ভালো লাগলো না। না না বাবু, তেমন কিছুই না। আচ্ছা একটু তাড়াতাড়ি চালান প্লিজ, কথা বলতে গিয়ে বোধহয় স্পিড নিতে পারছেন না। না বৌদি, তেমন ব্যাপার নয়। আসলে আমার গাড়িতে হাওয়া একটু কম আসে। ভয় নেই, আপনারা ঠিক পৌঁছে যাবেন আপনাদের চৌধুরী বাড়িতে। মিলন জিজ্ঞেস করলো, আমার যেন মনে হচ্ছে চৌধুরী বাড়ির সম্পর্কে তুমি কিছু জানো, হয়তো চেপে যাচ্ছ। আরে না না, ও কি করে জানবে? ও তো কুমোদিনীতে থাকে। আপনার কাকা কাকি থাকতেন ওখানে বহুদিন। আপনারা বোধহয় তাদের খবর কিছুই জানেন না, জানলে হয়তো আসতেন না। শেখর কথাটা শুনে চমকে গেল। মানে কাকা কাকি সম্পর্কে তুমি কি জানো? আপাতত এইটুকু জেনে রাখুন, তারা আর এখানে নেই। অবশ্য এ দুনিয়াতেও আছে কি না জানি না আমি। শেখর উতলা হয়ে সব জানতে চাইছিল, তবে পঙ্কজ শেষে বলল, আপনারা আগে ওই বাড়িতে পৌঁছুন, তখনই সব জানতে পারবে। এমন সময় গাড়িটা জোরে থামিয়ে দিল পঙ্কজ। মণি বলে উঠল, কি হলো, এখানে থামিয়ে দিলেন যে? ভয় নেই মামনি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না।
গাড়িতে কিছু অসুবিধা হয়েছে, নেমে দেখতে হবে। রাত 12টা বেজে গেছে তখন। চারিদিক ভীষণ থমথমে আর নিস্তব্ধ। সারা রাস্তা জুড়ে শুধু ঝিঝি পোকার শব্দ আসছে। দূর থেকে আরও সব ভয়ঙ্কর শব্দ আসছিল। এক কথায় কেমন একটা গা ছমছমে পরিবেশ। পঙ্কজ গাড়ি থেকে নেমে ডিকি খুলে চেক করছিল। অমৃতা জিজ্ঞেস করল, আচ্ছা, কিসের আওয়াজ আসছে? কি লাগছে ওগুলো? পঙ্কজ হেসে উঠল, ডিকিটা বন্ধ করে বলল, বৌদি, এই রাস্তার দুই ধারে জঙ্গল, অনেক রকমই অদ্ভুত সব আওয়াজ পাবেন এখানে। বিভিন্ন পশু পাখি, আবার যাই হোক, এ নিয়ে আর না ভাবাই ভালো। আচ্ছা, গাড়ি ঠিকই আছে, আপনাদের ভাগ্য ভালো। নয় এখানে একবার খারাপ হলে খুব মুশকিল হয়ে যেত। দূর দূরান্তেও কোনো গ্যারেজ নেই এখানে। পঙ্কজ কথাটা বলতে বলতেই গাড়িতে উঠে বসলো। আবার গাড়ি আবার চলতে শুরু করলো। কিছু দূর যেতেই মণি হঠাৎই চিৎকার করে উঠল। সবাই ব্যস্ত হয়ে পড়লো ওকে নিয়ে। জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। মণি ঢোক গিলতে গিলতে বলল, ওইখানে ওইখানে ওই ডান দিকের জঙ্গলে দেখলাম একজন ভদ্রমহিলা বসে আছে। খুব খুব বিকট রূপ তার, চুল উস্কো খুস্কো, চোখগুলো বড় বড়, দাঁতগুলো বের হওয়া। কেমন যেন মনে হলো আমার দিকেই তাকিয়েছিল। ঠিক যেন আমার স্বপ্নের সেই ডাইনিটার মতো। আরে কেউ হবে হয়তো। আবার সেই স্বপ্নকে টানছিস কেন? আর তোর দিকে কেন তাকাবে? গাড়িটা যাচ্ছে তাই হয়তো দেখছে। না বাবা, না, তা নয়। ও আমার দিকেই তাকিয়েছিল, আমি বলছি। আর হাসছিল জানো। সেই হাসিটা খুব খারাপ। আশা মনির মাথায় হাত বুলিয়ে বলল, দেখ মা, অযথা এসব নিয়ে ভয় পাস না। মিলন বলে উঠল, তবে এত রাতে ওই জঙ্গলে ধারে কে বসে থাকবে? 12:30 বাজে তো। পঙ্কজ এতক্ষণ চুপ করেছিল, এবার বলল, আমরা যে তার এলাকায় চলে এসেছি বাবু। এখানে তারই রাজত্ব, সব জায়গায় তাকে পাবেন। সময়ের আর কি দিন কি রাত। কে এসে? কার এলাকা এটা? এই রাতে তার নাম আমি নিতে চাই না। আপনারাও এসব আমল না দিয়েই এগিয়ে চলুন। কনকপুরে ঢুকে গিয়েছি আমরা। কনকপুর জমিদার বাড়ির কাছে এসে দাঁড়ালো পঙ্কজের গাড়ি। এই যে বাবু, আপনাদের বাড়ি এসে গেছে। দেখুন কেউ আসে কিনা বাড়িতে। আমি যতদূর জানি বেশ অনেক দিন হলো এ বাড়ি ফাঁকা পড়ে আছে। সবাই গাড়ি থেকে নামতেই পঙ্কজ বলল, তাহলে চলি বাবুরা, আবার কখনো দেখা হবে। শেখর বলল, আচ্ছা, তোমার নম্বরটা দেবে? কখন দরকার লাগে বলা তো যায় না। এই যে আজ তোমাকে পেয়ে কি উপকারটাই না হলো। আবার কখনো যদি ডাকি আসবে তো? অবশ্যই আসবো বাবু। এই নিন এই কাগজটা, এতে আমার নম্বর আর গাড়ির ঠিকানা লেখা আছে। এরকম সিরকুট ব্যাগে রাখি অনেকখান, কেউ চাইলে দিয়ে দিই। তাহলে চলি এবার। পঙ্কজ চলে গেল। শেখররা বাড়ির দিকে এগিয়ে গেল। চারিদিক নিঝুম, জনবসতিহীন প্রায়। অমাবস্যার রাতে অসম্ভব ঘন অন্ধকার। গাটা ছমছম করছিল ওদের সবারই, তবে মুখে কেউ কিছু বলছিল না। হঠাৎই মনি বলে উঠল, বাবা, এই অন্ধকার বাড়িতে আমরা থাকতে যাচ্ছি কেন বাবা? এখানে আসার কি দরকার ছিল? অন্য কোথাও তো বেশ ঘুরে আসতে পারতাম। ওহো, এরকম বলছিস কেন? এটা তোর বাবা ঠাকুরদার বাড়ি, প্রথমবার তো এলি, এসো ভালো লাগছে না? কি করে ভালো লাগবে বাবা? যদি জানতাম এই বাড়িতে কেউ থাকে তাহলেও বুঝতাম। তবে ওই ড্রাইভারও বলল, আর বাইরে থেকে দেখেও তো মনে হচ্ছে যে এই বাড়িতে কেউই থাকে না, আর আমরা এসেছি ফাঁকা বাড়ি পাহারা দিতে। হ্যাঁ শেখরদা, ও কিন্তু ঠিকই বলেছে। দেখো, আমারও মনে হয় এখানে আসার আগে
একবার খোঁজ নিয়ে দেখতে পারতে কেউ থাকে কি না। আচ্ছা, যদি কেউ নাও থাকে, এটা তো আমারই বাড়ি, অসুবিধা কি আছে? তালা ভেঙে ঢুকবো। আর কেউ কিচ্ছু বলল না। সবাই সামনে গিয়ে দেখলো দরজা ভেতর থেকে বন্ধ আছে। শেখর দরজা ঠকঠক করলো, তবে কয়েকবার ঠকঠক করার পরেও কেউ যখন খুলতে এলো না, চিন্তায় পড়ে গেল সে। আশা বলল, আচ্ছা, এতবার দরজা ধাক্কাতে কেউ আসছে না কেন, অথচ দরজা ভেতর থেকে বন্ধ? বৌদি, ব্যাপারটা কিন্তু বেশ ফেসি। এমনি এত অন্ধকার চারিদিকে, কেউ থাকলে কি ঘরে এত অন্ধকার করে থাকে? হ্যাঁ, আরে এই এত রাতে প্রায় 1টা বাজে, কেউ কি লাইট জ্বালিয়ে রাখবে? সবাই ঘুমোচ্ছে তো। তবে সত্যি আমার এবার মনে হচ্ছে এই রাতে আসাটা একেবারেই ঠিক হয়নি। এখন দরজাটা না খুললে কি করব? এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? খুব কনফিউজ ভাই। কি বলছো শেখরদা? এখানে দাঁড়িয়ে কেন থাকবো? আর দরজা ঠেলতে থাকলেও যদি না খোলে? তবে দরকার পড়লে তো দরজা ভেঙেই আমাদের ঢোকা উচিত। আর যাই হোক, এই মাঝরাতে এত অন্ধকারে বাইরে এভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। হঠাৎই আশা খেয়াল করলো মণি পাশে নেই। এদিক ওদিক দেখতে দেখতে বলল, কি গো, মেয়েটা কোথায় গেল? এই তো এখানেই ছিল, হঠাৎ তাকিয়ে দেখি নেই। কোথায় আর যাবে বৌদি? নিশ্চয়ই আশেপাশেই আছে। দরজা খুলছে না দেখে একটু ঘুরছে হয়তো, আর কি। আশ্চর্য, কি বলছো? এই মাঝরাতে ঘুরছে মানে? এমন সময় ছুটতে ছুটতে এসে মণি বলল, মা মা, ওইদিকে দেখলাম একটা ছোট্ট ঘরে একজন বয়স্ক ভদ্রমহিলা শুয়ে আছে। কাছে গিয়ে ডাকতে গেলাম। শুনছেন? এই বাড়ির ভেতরে কি কেউ আছে? যদি থাকে তবে কেউ দরজা খুলতে আসছে না কেন? সেই ভদ্রমহিলা উঠে বসলো। কে? ও, এখন এখানে কেউ থাকে না, তবে এক সময় থাকতো। তবে দরজা ভেতর থেকে বন্ধ যে। ওটা বন্ধই থাক, তুমি আবার জোর করে খুলতে যেও না। কিন্তু কেন? না মানে কেউ না থাকলে ভেতর থেকে বন্ধ আছে কি করে? কারণ বন্ধ থাকলেই সবার মঙ্গল, তাই। তবে তুমি কে? আমি মণিদীপা। এই বাড়ির রক্ত বইছে আমার শরীরে। কে? তাহলে তো তুমি কেলে গো মা? ও কাউকে ছাড়ে না। এই বাড়ির কোনো বংশধরকে ও ছাড়বে না। আপনি এসব কি বলছেনটা কি? কে আপনি? বলুন কে আপনি? আমাদের পরিবারের ব্যাপারে আপনি কি করে জানেন? তোমার ওসব জেনে কোনো কাজ নেই। বাঁচতে চাইলে এখান থেকে চলে যেও, আর আমাকে একটু ঘুমোতে দাও। কাজ কাম নেই, রাত বিরেতে এসে গল্প শুনতে। এই বলে উনি শুয়ে পড়লেন। তারপর আমি ওখান থেকে চলে এলাম। মা, তোমরা একবার চলো না, ওনার সাথে গিয়ে কথা বলো, জিজ্ঞাসা করো কেন উনি এসব বললেন। এখানে কেউ দরজা খুলছে না, আর তুই এসব আজগুবি কথা শোনাচ্ছিস মণি? দাঁড়া, আগে এই ঝামেলাটা মেটাই। আচ্ছা, মেয়েটা বলছে যখন, চলো না গিয়ে দেখি কি ব্যাপার। তবে ওইদিকে আবার কোন ঘর আছে? আসার সময় তো দেখলাম না। ও বলছে যখন আছে নিশ্চয়ই, আমরা হয়তো খেয়াল করিনি। চলো না একবার দেখে আসি শেখরদা। সবাই মনির কথা শুনল। সে ঘরের দিকে এগিয়ে গেল। তবে গিয়ে অদ্ভুত, সেখানে গিয়ে কোনো ঘর দেখতে পেল না তারা। শেখর বিরক্ত হয়ে বলল, উফ, কি আশ্চর্য মণি, এখানে তো কোনো ঘরই নেই। তবে তুই কি গল্প শোনালি? মনির হাত পা ঠান্ডা হয়ে গেল ভয়। বাবা, এখানে সত্যি একটা ঘর ছিল, বিশ্বাস করো। তবে কোথায় গেল? এসব কি আবল তাবল কথা বলছিস মনি? ঘর কি কোথাও হেঁটে চলে যাবে নাকি?
নিশ্চয়ই তোর কিছু ভুল হয়েছে। না মা, কোনো ভুল হয়নি। এখানে এখানে একটা ছোট্ট ঘর ছিল, আর সেই বয়স্ক ভদ্রমহিলাও তো ছিলেন। আচ্ছা, এইসব নিয়ে আমরা পরে আলোচনা করি, আগে এই বাড়ির ভিতরে চলো তো সবাই। মণি আর কিচ্ছু বলল না, তবে ওর মনের মধ্যে এক অদ্ভুত ভয় সৃষ্টি হলো। কারণ যে যাই বলুক, ও যে সত্যি একটা ঘর আর একজন বয়স্ক মানুষকে দেখেছে সেখানে, এমনকি তার সাথে কথাও বলেছে। ওগুলো মিথ্যে, তাও মানবে কি করে? আবার বাড়ির দরজার কাছে গিয়ে সবাই দাঁড়িয়ে পড়ল। ঠকঠক করে দেখলো কয়েকবার, দরজা জোরে ধাক্কা দিয়েও দেখলো, তবে তাও যখন কেউ দরজা খুলল না, শেখর আর মিলন জোরে ঠেলতে লাগলো সেই দরজা। অনেক দিনের বাড়ি আর দীর্ঘকাল মেরামতির অভাবে দরজা নড়বড়েই ছিল, তাই 2-3 বার জোরে ঠেলতেই ভেঙে পড়ল সেই দরজা। সবাই একে একে ভেতরে ঢুকলো। ঘুটঘুটে অন্ধকারে টর্চ দিয়ে সুইচ বোর্ড খুঁজে আলো জ্বালালো শেখর। আলো জ্বলে উঠল। বাপটু আসার কোলে এতক্ষণ ঘুমোচ্ছিল। বাড়ির ভেতরে ঢুকতেই ওর ঘুম ভেঙে গেল। আলো জ্বলতেই জমিদার বাড়ির অন্দরমহল দেখে খুব খুশি হলো সে। বলে উঠল, বাবা, মা, আমরা এখন এখানে থাকবো? হ্যাঁ বাবা, কদিন এখানেই থাকবো আমরা। এটা তোমার বাবা ঠাকুরদার পৈতৃক বাড়ি, তোমরাও কদিন থেকে যাও। শেখরদা, এই বাড়িটা একবার ঘুরে দেখা কিন্তু দরকার। কেউ আছে কি না বুঝতেও তো পারছি না, তবে ভিতর থেকে কিন্তু দরজা বন্ধ ছিল, তখন কেউ তো নিশ্চয়ই আছে। হ্যাঁ হ্যাঁ, চলো ঘুরে দেখি। এক পা এগোতেই একটা কিছু পড়ে যাওয়ার শব্দ পেল ওরা, যেন কোনো ভারী জিনিস পড়ল মনে হয়। আশা বলে উঠল, এই দিকের ঘর থেকে শব্দটা হলো বোধ হয়। আশার কথা মতো সবাই সেই ঘরের দিকেই গেল। গিয়ে দেখলো একটা দেওয়াল ঘড়ি মাটিতে পড়ে আছে। মিলন বলল, এই ঘড়িটা হঠাৎই পড়ে গেল কি করে? আর আমরা ঢুকতেই অদ্ভুত ঘটনা, কি আশ্চর্য! অদ্ভুত তো অবশ্যই, তবে আমরা ঘরগুলো একবার ঘুরে দেখি, তারপর নয় এই নিয়ে আলোচনা করব। পুরো বাড়ি ঘুরে দেখলো ওরা, তবে কোথাও কেউ ছিল না সেই বাড়িতে। নিচের হল ঘরে এসে এবার সবাই বসল। শেখর বলল, ঘর ভেতর দিয়ে লক ছিল, অথচ ঘরে কেউ নেই, কি অদ্ভুত! মণি বলে উঠল, এখানে সব কিছুই কেমন যেন অদ্ভুত বাবা। যেমন যেমন ওখানে ওই ঘরটায় আমি গেলাম, এক ভদ্রমহিলার সাথে আমি কথাও বললাম, অথচ তোমরা যখন গেলে তখন ওখানে সেই ঘরটাই নেই। সব যেন কেমন মায়া জাল। তারপর রাস্তায় ওই যে বসেছিল মেয়েটা, ও কে? আমার স্বপ্নের মেয়েটার সাথে যেন ওর মিল পেলাম মনে হলো। আশা মনির কাঁধে হাত রেখে বলল, তুই এখনো সেই স্বপ্নের কথাই ভাবছিস মনি, যার জন্য তোকে ঘুরতে নিয়ে এলাম আমরা। তবে তুই তো ঘুরতে নিয়ে এলেই যখন, তখন অন্য কোথাও নিয়ে যেতে মা। এখানে আসার কি এতই দরকার ছিল? দেখছো তো কেমন সব অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। শেখরদা, কথাটা কিন্তু ও ঠিকই বলেছে। আসলে তোমার গ্রামে যাব শুনে আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম, একটা নস্টালজিয়া কাজ করছিল। আফটার অল আমার বাড়িও তো গ্রামে, কেউ নেই তাই যেতে পারি না। তাই জানো, খুব আনন্দ হচ্ছিল কনকপুরে আসবো ভেবে। তবে এখানে এসে যা পরিবেশ দেখলাম, তারপরে বাড়িতে ঢুকতেই যা যা অভিজ্ঞতা হলো, এইগুলোর পরে আমিও এটাই বলতে বাধ্য হচ্ছি, আমাদের বোধহয় এখানে আসাটা উচিত হয়নি। আরে না না, তোমরা এত ভেবো না। আসলে এই এত রাতে এসেই ভুল করেছি, না হলে এত ঝামেলা হতো না। তোমার কি মনে হয় বাবা, দিনে আসলেও কি এই বাড়ির দরজায় এসে কেউ খুলে দিত? আরে কেউ থাকেই না এই বাড়িতে, তো খুলবেটা কে? অথচ অথচ কি অদ্ভুত, আমাদের দরজা ভেঙে ভেতরে ঢুকতে হলো। কে দরজাটা বন্ধ করেছে বাবা? তোমার কি মত? মনি কিন্তু ঠিকই বলেছে, কেউ থাকে না যখন, তাহলে ভেতর থেকে লক ছিল কেন? আর এই ঘড়িটাই বা পড়লো কিভাবে? নিজে থেকে তো পড়ার কথা নয়। এটা কিসের সংকেত ছিল? অমৃতা ঠিকই বলেছে, এত বছর পর কোনো খোঁজ খবর না নিয়ে এখানে আসা উচিত হয়নি আমাদের। তোমরা কি মনে করছো? ব্যাপারটা কি অলৌকিক কিছু?
কি বলছিস মিলন? এই বাড়িতে আমি বড় হয়েছি, একে আর যাই করিস ভূতের বাড়ি বানিয়ে দিস না প্লিজ। না, আমি সেটা বলছি না, তবে মনির সাথে যা হলো, আর এই বাড়ি ভিতর থেকে বন্ধ থাকা বা ঘড়িটা হঠাৎই পড়ে যাওয়া, কোনোটাই তো স্বাভাবিক ঘটনা নয় শেখর, তাই না? আমি ভাবছি আর একটা কথা, কাকা কাকিমা গেল কোথায়? এটা সত্যিই ভাবার বিষয়। তবে এখন অনেক রাত হয়েছে, 2:30 বেজে গেছে। আমরা এবার একটু ঘুমোতে যাই, কাল সকালে উঠে না হয় বাকি কথা হবে। বাপটু তো আমার কোলেই অর্ধেক ঘুম ঘুমিয়ে নিল। বৌদি, সে তো যাবো, তবে দরজাটা তো ভেঙে ফেলেছি, এইভাবে দরজা খোলা অবস্থায় শোবো কি করে? তখনই তারা দরজার দিকে তাকিয়ে চমকে গেল। দেখল দরজা বন্ধ ছিল। ভয়ে শিউরে উঠল সবাই। কিছুক্ষণ কারোর মুখেই কোনো কথা নেই। তারপর শেখর দেখল। এত না ভেবে চল এবার শুয়ে পড়ি। বাবা, বাবা, দরজাটা ভেঙে দেওয়া সত্ত্বেও ওটা ওটা এইরকম জুড়ে গেল কি করে? আবার আবার বন্ধ হয়ে গেল। কি হচ্ছে এখানে এইসব? এখন সবাই ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নি, কাল সকালেই নিয়ে ভাবা যাবে। তোমরা এত ক্যাজুয়াল কি করে মা? কি অদ্ভুত! মনি রেগে সেখান থেকে চলে গেল। তারপর সবাই একে একে একটা করে ঘর বেছে নিয়ে শুয়ে পড়ল। মনি তার মায়ের সাথেই শুয়েছিল। ঠিক 3টের সময় একটা স্বপ্ন দেখল সে। তার স্বপ্নে সেই বিকট রূপী নারী এসে তাকে বলল, এসে গেছিস তুই আমার টানে, তাহলে এসেই গেলি। এটাই তো চেয়েছিলাম আমি। চৌধুরী বংশের সর্বনাশ। এবার তোর সর্বনাশ হবে। তোকে গিলে খাবো আমি, তোকে গিলে ফেলবো আমি। আয় আয় আমার কাছে আয়। ঘুমটা ভাঙতেই ধরফড়িয়ে উঠে বসল মনি। তরতর করে ঘামতে লাগলো, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর জল খেয়ে কিছুক্ষণ বসে রইল। ঠাকুর নাম করতে লাগলো মনে মনে। মাকে বলবে ভেবেও কিছু বলল না। তারপর অনেক চেষ্টা করেও সারা রাতে কিছুতেই চোখের পাতা এক করতে পারল না সে। ভোরের দিকে বিছানা ছেড়ে উঠে একটু পায়চারি করছিল মনি। তখনই একটা ঘরের কাছে এসে থেমে গেল সে। দেখল দেওয়ালে একটা ছবিতে মালা দেওয়া, আর এই ছবির মানুষটিকেই কাল সে ঘরে দেখেছিল সে, এমনকি কথাও বলেছিল। ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। পরের দিন সকালে উঠেই সবাইকে সেই স্বপ্নের কথা জানালো। সব শুনে শেখর বলল, যার জন্য তোকে এখানে আনলাম, ভাবলাম গ্রামের পরিবেশে একটু চেঞ্জ লাগবে, ফ্রেশ ফিল করবি। তবে কাল থেকে যা যা হলো, তারপরে স্বপ্ন, আমাদের আর এক মুহূর্ত থাকা উচিত না এখানে। মনি সেই মালা দেওয়া ছবির সামনে তার বাবাকে নিয়ে গেল। শেখর মাথায় হাত দিয়ে বলল, এ তো কাকিমা। তার মানে কাকিমা নেই? তুই কাল কাকিমার সাথেই তাহলে কথা বলেছিস? মনি, তুই আর একদম এসব ভাবিস না। আমরা আজই বাড়ি ছেড়ে চলে যাব। আমি ট্রেন বুক করছি। তবে একটা কথা না ভেবে পারছি না, কিছুতে ইগনোর করতে পারছি না বিষয়টা। স্বপ্নে যে এসেছিল সে চৌধুরী পরিবারের সর্বনাশ চায় কেন? আর তাকেই কেন বারবার স্বপ্নে এসে ভয় দেখায়? সে কে? সেদিন দুপুরেই বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিল সবাই। এমন সময় আশা ছুটে এসে শেখরকে বলল, হোগো, শুনছো? মনি আর বাপটু বাড়িতে নেই। অনেক ডাকলাম ওদের, তারপর সারা বাড়ি খুঁজে দেখলাম, তবে ওরা দুজনে নেই গো, কোথাও নেই। কি বলছো? নেই মানে? সারা বাড়ি, এমনকি বাড়ির বাইরে 4-5টা খুঁজেও মনি আর বাপটুকে কোথাও পাওয়া গেল না। কান্নায় ভেঙে পড়ল আশা। শেখরকে আশ্বাস দিয়ে বলল, কেঁদো না আশা, আমি যেভাবেই হোক ওদের খুঁজে আনবো। এই গ্রামের আশপাশটা খুঁজে দেখি, কোথায় আর যাবে বলো তো? নিশ্চয়ই ভাই বোনে একটু বেরিয়েছে। আমাদেরকে না জানিয়ে কি ওরা বেরোবে শেখরদা? আমার কিন্তু তা মনে হয় না। হ্যাঁ শেখর, আমিও তাই মনে করি। আর তারপর যেখানে এত কাণ্ড হলো এই বাড়িতে আসার পর, মনে ভুল করেও কাউকে না বলে কোথাও যাবে না, তাও আবার বাপটুকে নিয়ে। ইম্পসিবল। ব্যাপারটা বেশ রহস্যজনক কিন্তু।
সারা গ্রাম ঘুরে খুঁজতে লাগলো শেখর আর মিলন। তারপর এক গোয়ালাকে জিজ্ঞেস করতেই সে বলল, ডাইনির কোপে পড়েছে গো, চম্পা ডাইনি। এমনিতে এই গ্রামের কোনো বাচ্চা ওইদিকে গেলে ও ছাড়ে না। সেখানে চৌধুরী বাড়ির বাচ্চাদের তো ও আগে শেষ করবে। কেন কেন চৌধুরী বাড়ির বাচ্চাদের ওপর এত রাগ কেন? সে তো আপনার জানা উচিত সাহেব। আপনার পরিবারের কিচ্ছা জানেন না। তবে আমি এসবে জড়াতে চাই না, মাফ করবেন। আমি চললাম, কাজ আছে। পাশ কাটিয়ে চলে গেল গোয়ালা। হতাশ হয়ে ওরা আবার ফিরে যাচ্ছিল চৌধুরী বাড়ির দিকে। এমন সময় এক বৃদ্ধ এসে তাদের সামনে দাঁড়ালো আর বলল, নিয়ে গেছে তোমাদের সন্তানদের কেউ কি, তাই তো? এটা তো হবারই ছিল। ওই চৌধুরী বাড়ির কাছেই একটা ছোট্ট বাড়ি ছিল ওর, তাই ওখানেই ওর আত্মা ঘুরে বেড়ায়। আর ভুল করে কোনো বাচ্চা ওখানে গেলে ও তাকে গিলে খায়। এখনো পর্যন্ত দুটো বাচ্চাকেও গিলে খেয়েছে, যদিও অনেকদিন হলো এমন কিছু ঘটেনি। খুব সাবধানে রাখা হয় এখন গ্রামের বাচ্চাদের। ইচ্ছে করেই তাদেরকে ওই ডাইনির কথা বলে ভয় দেখিয়ে রাখা হয়েছে, তাই তারা ভুল করেও ওই বাড়ির ত্রিসীমানাতেও যায় না। তবে আমারও এমন হলো কারণ চৌধুরীদের বাচ্চা যে, ওদেরকে তো ছাড়বেই না। আচ্ছা, চৌধুরীরা ওর কি ক্ষতি করেছে? কারণ ওকে চৌধুরীদের জন্যই বাচ্চা পেটে নিয়ে মরতে হয়েছিল। ও নিজে বাচ্চা জন্ম দিতে পারেনি, অন্যায়ভাবে নিষ্পাপ প্রাণটাকে সাথে নিয়েই ওকে মরতে হয়েছে। তাই ওর আশেপাশে গেলেই একটা বাচ্চাকেও ও বেঁচে থাকতে দেয় না। মানে চৌধুরীরা কি করেছে? চৌধুরীদের জন্য বাচ্চা পেটে নিয়ে মরতে হয়েছে মানে? বৃদ্ধ বলতে শুরু করলো, আপনার কাকা মহেশ আর কাকি অনিমা একা থাকতেন। হঠাৎই কাকি খুব অসুস্থ হয়ে পড়েছিল। তারপরেই চম্পাকে ওরা রান্না করার জন্য কাজে রাখে। চম্পা দুবেলাই আসতো, তবে তারই মাঝে আপনার কাকা মহেশের বুড়ো বয়সে ভীমরতি ধরেছিল। কাকি বিছানায় শুয়ে থাকতেন, কিচ্ছু জানতেও পারতেন না। আপনার কাকা তার সুযোগ নিয়ে চম্পাকে একদিন ধর্ষণ করে। কাউকে কিছু না বলার হুমকি দিয়ে ওকে চুপ করিয়েও রাখে। তবে চম্পা রান্নার কাজ ছেড়ে দেয়, আর তার কিছুদিন পরে সে মহেশকে জানায় যে সে গর্ভবতী। মহেশ এই বাচ্চাকে অস্বীকার করে। তখন চম্পা সবাইকে সব জানিয়ে দেওয়ার হুমকি দেয়। তখন আপনার কাকা পরিকল্পনা করে পুরো গ্রামকে রটিয়ে দেয় যে চম্পা একটা ডাইনি, সে গ্রামের বাচ্চাদের গিলে নেবে। এরপর গ্রামবাসীরা গর্ভবতী অবস্থাতেই চম্পাকে ডাইনি ভেবে পিটিয়ে হত্যা করে, আর ওর লাশটা ওর ঘরেই ফেলে রেখে ওই ঘরে আগুন ধরিয়ে দেয়। আলাদা করে আর ওর দাহ কাজ কিছুই হয়নি, ওই আগুনেই পুড়ে হয়তো শেষ হয়েছে। কথাটা এই জন্যই বলছি কারণ ওর ঘরটা পুড়ে যাওয়ার পর ভিতরে ঢুকেও শরীরের কোনো অংশই অবশিষ্ট পাওয়া যায়নি। অস্থিগুলো অবশ্যই ছিল, তবে কেউই খুঁজে পায়নি। হয়তো ছিটকে এদিক ওদিক ছড়িয়ে আছে, তবে সে খোঁজার ধৈর্য আর কারই বা আছে। তারপর থেকেই ওই ঘরের পাশ দিয়ে কেউ আর যেতে পারতো না। যেই যেত বলতো কেমন সব না জানি কি আওয়াজ আসতো। তার কিছুদিন পরেই আপনার কাকা মহেশ হঠাৎই একদিন রাতে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। সবাই মনে করে এটা একটা দুর্ঘটনা নয়, ওই চম্পা ডাইনি ওকে মেরে প্রতিশোধ নিয়েছে। এরপর আপনার কাকিমা অনিমা অসুস্থ হয়ে পড়েন, আর কিছুদিনের মধ্যে উনিও। তারপর থেকে ওই বাড়ি বন্ধ হয়ে পড়ে আছে। এরপর হঠাৎই একদিন গ্রামে একটা বাচ্চা নিখোঁজ হয়। অনেক খুঁজে ওই বাচ্চাটাকে যখন পাওয়া যায় না, তারপর জানা যায়
ওই চম্পা ডাইনির বাড়ির দিকে গিয়েছিল। ওই ডাইনির ঘর খুলে খোঁজাখুঁজি চলে। তারপর ওই ঘরেরই এক কোণে বাচ্চাটার রক্ত মাখা হাত খাওয়া দেহ পাওয়া যায়। এরপর আবার 1 মাস পর একই ঘটনা ঘটে। আরও একটা বাচ্চা একইভাবে নিখোঁজ হয় এবং তাকেও ওই একই অবস্থায় চম্পা ডাইনির ঘর থেকে উদ্ধার করা হয়। এরপর তান্ত্রিককে ডেকে ওই ডাইনির আত্মাকে বেঁধে দেওয়া হয় যাতে ওই ঘরের বাইরে না বেরোতে পারে। তবে এরপর কিন্তু এরকম ঘটনা আর ঘটেনি, কারণ কেউ ভুল করেও ওইদিকে যাবার আর ভুল করেনি। আজ এতদিন পর আবার 2টো বাচ্চা নিখোঁজ, আবার তাদের নামের পাশে চৌধুরী। কিছু মনে করবেন না, আপনারা একবার ওর ঘরে গিয়ে খুঁজে দেখুন। শেখর সব শুনে আর যেন দাঁড়িয়ে থাকতে পারছিল না, মাটিতে বসে পড়ল। মিলন ওকে সামলাতে লাগলো। কি বলছেন কি আপনি? না না, ওদের কিচ্ছু হয়নি, আমার বিশ্বাস। মিলন, চল না, ওই ঘরে গিয়ে একবার দেখি তাও। বৃদ্ধকে সাথে নিয়ে চম্পা ডাইনির ঘরে গেল শেখর আর মিলন। ঘরের ভেতর ঢুকতেই একটা আষ্টে গন্ধে যেন বমি উঠে আসছিল শেখরদের। নাক চাপা দিয়ে ওরা ভালো করে খুঁজে দেখল ঘরটা, তবে সেই ঘরে কেউ ছিল না। ঘর থেকে বেরিয়ে কাঁদতে লাগলো শেখর। তারপর বলল, আমি তো ভাবতেই পারছি না কাকা এতটা নীচ। ছি ছি ছি, চৌধুরী পরিবারে নাকি শেষে এই কলঙ্ক। এতদিন কোনো খোঁজ খবর রাখিনি এই বাড়ির, তবে তবে আজ এতদিন পর এখানে এসে এসব কি করবো এবার? আমরা কোথায় খুঁজবো ছেলে মেয়ে দুটোকে? মিলন জিজ্ঞেস করলো বৃদ্ধকে। আচ্ছা, কোনো উপায় তো বলুন, কিভাবে ফিরে পাবো আমরা বাচ্চাদের? বৃদ্ধ শেখরের দিকে ইঙ্গিত করে বলল, তান্ত্রিক যখন ওর আত্মাকে বেঁধেছিল তখন বলেছিল একমাত্র এই চৌধুরী বংশেরই কোনো পবিত্র পুরুষ এই ডাইনির আত্মাকে মুক্তি দিতে পারবে। আমার তো মনে হয় আপনি সেই পুরুষ। মুক্ত করে দিন ওকে, আর ফিরিয়ে নিয়ে আসুন বাচ্চাদের। মিলন এবার জিজ্ঞেস করে উঠল, আচ্ছা, আপনি কি এত কথা জানলেনই বা কি করে? হ্যাঁ, মানে চম্পা যে ডাইনি নয়, এর পিছনে আসল সত্যিটা কে বলেছে আপনাকে? কে বলেছে? বৃদ্ধ হাসতে লাগলো, আর সেই হাসির মধ্যে যেন এক বেদনা লুকিয়েছিল। হাসতে হাসতে তার চোখে জল ভেসে উঠল। তা দেখে শেখর বলল, আপনি কাঁদছেন যে? বৃদ্ধ চোখের জল ফেলতে ফেলতে বলল, ওই ডাইনি সবার প্রথমে আমার বাড়ির বাচ্চাটারই বলি দিয়েছিল যে আমার ছোট্ট নাতনিটা খেলতে খেলতে ওর ঘরের সামনে চলে গিয়েছিল। ব্যাস, গিলে ফেললো ওকে। এক পাপীর ওপর প্রতিশোধ মেটাতে নিষ্পাপ ফুলের মতো প্রাণটা কেড়ে নিল। তারপর আমি তান্ত্রিকের সাহায্য নিয়ে ওই ডাইনিকে ডেকেছিলাম। তখন ও আমাকে ওই মহেশের কথা আর ওর সাথে হওয়া সব অন্যায়ের কথা বলেছিল। অনেক বলেছিলাম ওকে যে ফিরিয়ে দাও মেয়েটাকে, কিন্তু দিল না। বলল একবার যাকে গিলে নিয়েছে আর নাকি ফেরত দিতে পারবে না। শেষের কথাটা শুনে ভয় কেঁপে উঠল। মিলনকে জড়িয়ে ধরে বলল, কি হবে ভাই? ও মেরে ফেলবে না তো ওদের? যদি আমরা ওদের ফিরে না পাই কি হবে মিলন? হ্যাঁ, কি হবে বল? আমার তো মাথায় কাজ করছে না। আচ্ছা, কিভাবে মুক্ত করব সেটাই তো বললেন না। অবশ্যই বলবো চৌধুরী বাবু, আপনি যদি ওই ডাইনির ঘরে গিয়ে ওর অস্থিগুলো খুঁজে বের করে সেগুলো জলে ভাসিয়ে দিতে পারেন তবেই ওর মুক্তি হবে। তবে এ কাজ অনেক কঠিন। সে আপনাকে বাধা দেবেই, কারণ সে চাইবে আপনাকে আর আপনার পরিবারের সদস্যদের মেরে ওর প্রতিশোধ সম্পন্ন করতে। আর আপনাকে এই কাজ কিন্তু মাঝরাতেই করতে হবে, ঠিক ভোরের আগে 3টের পর, যখন ধীরে ধীরে ওর শক্তি ক্ষয় হয়
এবার এবার বলুন, আপনি কি পারবেন? ও কিন্তু অপেক্ষা করছে আপনারই জন্য। আপনার সামনে আপনার সন্তানদের মেরে ও আপনাকে শেষ করে প্রতিশোধ সফল করতে চায়। সম্পন্ন করতে দেব না আমি। কাকার নোংরামোর বলি আমরা কেন হব? আমাকে পারতেই হবে, পারতেই হবে। আজ আজ রাতেই যাচ্ছি ওর ঘরে আমি। ঘুটঘুটে অন্ধকার একটা ঘর, একটুও আলো নেই সেখানে। চারপাশে চারপাশে কেমন যেন একটা শব্দ হচ্ছে। মণি আর বাপটুর ভয় গলা শুকিয়ে গিয়েছিল, দম প্রায় বন্ধ হয়ে আসছিল ওদের। এক জায়গায় বসেছিল ওরা, ভয় নড়তেও পারছিল না। এমন সময় একটা দাঁত কিটকিট শব্দে কেঁপে উঠল দুজনে। মনির মনে পড়ল তার স্বপ্নের কথা। ঠিক এরকমই একটা অন্ধকার ঘর, আর এরকমই দাঁত কিটকিট শব্দ। হ্যাঁ হ্যাঁ, এটাই তো স্বপ্নে দেখেছিল সে। তবে কি সেই ডাইনিটাও এখানে আছে? সে ভয়ঙ্কর চোখ দুটো কি তবে জল জল করে উঠবে এবার তার স্বপ্নের মতোই? প্রশ্নগুলো মনে হতেই এদিক ওদিক দেখতে লাগলো মনি। হয়তো হয়তো খুঁজতে লাগলো সেই দুটো চোখ যেটা স্বপ্নে দেখেছিল। এমন সময় একটা অট্ট হাসির শব্দে আবারও কেঁপে উঠল ভাই বোন দুজনেই। বাপটু ভয়ে দিদিকে জড়িয়ে ধরল। মনিও বাপটুকে জোরে ধরে রেখেছিল। এমন সময় সেই অন্ধকারে তাদের সামনে এসে দাঁড়ালো এক বিকট রূপের নারী, যার ভয়ঙ্কর রূপ দেখে ভয় জড়সড় হয়ে গেলেও মনি সাহস করে বলল, কে কে তুমি? আর আর আমাদের কেন ধরে এনেছো? তোমাকে তোমাকে স্বপ্নেও আমি দেখেছি, আর রাস্তায় আসার পথেও দেখেছি। কেন ভয় পাওয়াও আমাকে? কি চাও? আমি গেলে খাবো, তবেই আমার শান্তি হবে। আমি ডাইনি, তাই না? ডাইনি আমি। তোর ঠাকুরদা নিজের নোংরামো ঢাকতে এই অপবাদটাই সারা গ্রামে রটিয়েছিল। ওর কথাটাই তাই সত্যি প্রমাণ করছি। এর আগেও দুটো বাচ্চাকে খেয়েছি, আজ তোদের খাবো, তবে তোদের বাবার সামনে। কারণ তোরা কোনো সাধারণ বাচ্চা না, তোরা হলি এই চৌধুরী বংশের সন্তান। তাই ওই শেখর চৌধুরীর সামনে তোদের আস্ত চিবিয়ে খাবো আমি। দেখিয়ে দেব আমি কেমন ডাইনি। আর আমি জানি ও আসবেই, আসবেই, আসবেই। ওদিকে শেখর বাড়িতে গিয়ে সবাইকে ঘটনাটা জানায়। আশার কান্না যেন থামাতে পারছিল না কেউ। শেখর বুঝিয়ে বলল, তুমি কেঁদো না আশা, আমি ফিরিয়ে আনবই ওদের। আমি না যাওয়া অবধি ওদের কিচ্ছু করবে না ও। আজ রাত 2টোয় আমি ওই চম্পা ডাইনির বাড়ি যাব, তবে আমার সাথে কেউ যাবে না, শুধু আমি একাই যাব। কেউ চাইছিল না শেখর একা যাক, তবে বাধ্য হয়েই রাজি হলো সবাই। বৃদ্ধ মায়ের পায়ের জবা ফুল দিয়েছিল শেখরকে। সেটা পকেটে নিয়ে আরও কিছু দরকারি জিনিস নিয়ে শেখর মাঝরাতে প্রবেশ করলো চম্পা ডাইনির বাড়িতে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। টর্চ দিয়ে ডাইনির অস্থি খুঁজতে লাগলো সে। এমন সময় কোথা থেকে লাফিয়ে এসে তার ঘাড়ের উপর চড়ে বসলো সেই ডাইনি। শেখরের হাত থেকে টর্চটা পড়ে গেল। তারপর শেখরের বুকে পিঠে আঁচড়াতে লাগলো সেই ডাইনি। শেখর বলল, তুমি আমাকে যত পারো কষ্ট দাও, তবে দয়া করে আমার বাচ্চা দুটোকে ছেড়ে দাও। ওরা তো শিশু, ওদের কেন টানছো এর মধ্যে? কোথায় ওরা?
কোথায় রেখেছো ওদের? বলো, বলছো না কেন? বলো। আমি তো ডাইনি। ওর কাকা বলেছিল সবাইকে আমি নাকি বাচ্চাদের গিলে খাই, তাই তোকে তার প্রমাণ তো দিতেই হবে, তাই না? ওই মহেশ্বরের আত্মাও দেখো, ও কত বড় পাপ করেছে, যার বলি হবে ওরই বংশের সন্তান। ওরা এখানেই আছে, তবে আমি না চাইলে তুই ওদের দেখতে পাবি না। শেখর অনেক কষ্টে চম্পাকে ঘাড় থেকে ছুঁড়ে সামনের দিকে ফেলল। তারপর জবা ফুল ছুঁড়ে মারল চম্পার দিকে। চম্পা চিৎকার করে উঠল। তারপর টর্চটা নিয়ে আবার খুঁজতে লাগলো শেখর। তারপর ওর পায়ে কি যেন একটা শক্ত জিনিস বিঁধল। টর্চটা ফেলে দেখল পুড়ে কালো কুচকুচে হয়ে যাওয়া মানব দেহের হাড়। অর্থাৎ এটাই সেই চম্পা ডাইনির অস্থি। ওগুলো যত্নে একটা ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে যাচ্ছিল সেই ঘর থেকে শেখর। এমন সময় ওর গলা টিপে ধরল চম্পা। অত সহজে তোদের যেতে দেব কি ভাবছিস? তোদেরকে শহর থেকে এনেছিলাম তোদের শেষ করবো বলে, তাই তো তোর মেয়েকে স্বপ্ন দিতাম। এই আমার চক্রান্তে তোর মন টেনেছে এই বাড়ির দিকে। শহরে গিয়ে তোদের আমি মারতে পারতাম না, শালা তান্ত্রিক বেঁধে দিয়েছে আমায় এখানে, তাই আমি ওদেরকে এখানে টেনে এনেছি প্রতিশোধ নেব বলে। আর তুই চলে যাবি? শেখরের মুখ নীল হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি পকেট থেকে জবা ফুলটা বের করে ডাইনির কপালে ছুঁয়ে দিল সে। ডাইনি ছটফট করতে করতে বলল, সরা, এটা সরা, সরা, চলছে, আমার শরীর চলছে রে। ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল চম্পা। শেখর কাঁদতে লাগলো। গলায় অসম্ভব ব্যথা হচ্ছিল, কথা বলতেও পারছিল না। অনেক কষ্টে আস্তে আস্তে সে জিজ্ঞেস করলো চম্পাকে, আমার ছেলে মেয়ে দুটোকে কোথায় রেখেছো? বলো, দয়া করে বলো, কোথায় ওরা? এখানে তো নেই। তবে তবে কোথায় আছে? আমি ডাইনি নই, আমি ডাইনি নই, আমি ডাইনি নই। তারপর হাওয়ায় মিলিয়ে গেল। শেখর অস্থির ব্যাগটা হাতে নিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরল। আশাকে কিছু বলার মতো আর মুখ ছিল না। আশা আকাশ ভাঙা কান্নায় ভেঙে পড়ল। তারপর শেখরের হঠাৎই কি মনে হলো ও আবার সেই বৃদ্ধর কাছে গেল। তাকে সবটা বলল সে। অস্থি পেয়ে গেছো তো? ব্যাস ব্যাস, ওটা জলে ভাসিয়ে দাও, তোমার সন্তানরা ঘরে ফিরে আসবে। ও বাঁচিয়ে রাখবে ওদের? হ্যাঁ, 4টে বেজে গেছে বাবা, এখন ওই ডাইনি শক্তিহীন। আর তুমি এই অস্থির বিসর্জন দিলে ও অস্তিত্বহীন হয়ে যাবে, চিরতরে মুক্তি পাবে ও। তাই আর ভয় পাবার কোনো কারণই নেই। তুমি তোমার কাজ করো, ফল তুমি পাবেই পাবে। শেখর গ্রামের নদীতে ভাসিয়ে দিল চম্পার অস্থি। কি অদ্ভুত! বাড়ি গিয়ে দেখলো মণি আর বাপটু বসে জলখাবার খাচ্ছে। আনন্দে ওদের বুকে জড়িয়ে ধরল সে। এই আনন্দ শুধু নিজের নয়, কারণ ওই ডাইনিকে মুক্তি দিয়েও কনকপুরকে ডাইনির ভয় থেকে মুক্ত করতে পেরেছে। গ্রামের বাচ্চাদের ওই ডাইনির হাত থেকে চিরতরে রক্ষা করতে পেরেছে ও। সবাই আনন্দ করে সেই দিনটা কাটিয়ে পরের দিন কলকাতায় ফিরল। মণি যেন কতদিন পর একটা শান্তির সকাল পেল। সারাদিন খুব মজা করে কাটিয়ে রাতে শুতে গেল। এক শান্তির ঘুমের যেন অপেক্ষায় ছিল মণি। চোখ বুঝতেই ঘুম চলে এলো। তবে তারপরই হঠাৎ তার কানের কাছে ফিস ফিস করে কে যেন বলল, আমি ডাইনি নই, আমি ডাইনি নই, ডাইনি নই আমি। চোখ খুলে আবার ভয় হাঁপাতে লাগলো মণি। চারিদিক দেখতে লাগলো। তারপর একটা চাপা কান্নায় ওর বুক কেঁপে উঠল। সামনে তাকিয়ে দেখলো এক কোনায় কে যেন মাথা নিচু করে কাঁদছে। তারপর
তারপর হঠাৎই অসময়ে কারেন্ট অফ হয়ে গেলে ঘরের লাইট বাল্বটাও নিভে গেল, আর অন্ধকারে জল জল করে উঠল দুটো চোখ, ঠিক তার স্বপ্নের মতো। আর সারা ঘর জুড়ে ভেসে উঠল একটা ফিস ফিস শব্দ। আমি ডাইনি নই, আমি ডাইনি নই, আমি ডাইনি নই। আজকের গল্প এখানেই শেষ। আশা করছি আপনাদের গল্প ভালো লেগেছে। ভালো থাকবেন। শুভরাত্রি।